আচ্ছা, আমরা যেটুকু পর্যন্ত বলতেছিলাম যে আমরা যদি এখানে ডাব্লিউ যদি নিই তাহলে অ্যাঙ্গেল বসাই দিব বাকি দুইটার মাঝখানে angle। তো এখানে বাকি দুইটা বলতে কোনটা, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে আর, এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেলটা বসাইতে হবে। তো এই দুইটার মাঝখানের অ্যাঙ্গেল বলতে আসলে কোনটারে বোঝায়, মাঝখানের অ্যাঙ্গেল কিন্তু আসলে এই জায়গাটা, এই জায়গাটারে বুঝাইতেছে। তো এই জায়গাটা বলতে আমি আসলে কত বুঝতে পারি, আমি কিন্তু এখানে লিখতে পারি, দেখো যে এখানে যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু আমি লিখতে পারি কত, যে পাই মাইনাস এ ইউ বি। যেখানে আমি তাহলে লিখতে পারি যে সাইন পাই মাইনাস অ্যাঙ্গেল এ ইউ বি। এটুকু পর্যন্ত নিলে মনে হয় কাজ হয়ে যাবে। ওজন দেওয়া আছে, আচ্ছা হ্যাঁ হয়ে যাবে কাজ। তাহলে দেখো এখানে তাহলে টি ইকুয়াল রাখলাম এটা, তাহলে এখানে থাকবে হচ্ছে ডাব্লিউ সাইন পাই মাইনাস সামথিং মানে কিন্তু সাইন, যে সাইন এ ইউ বি হবে এই জায়গায়, সাইন এ ইউ বি হইলো। আচ্ছা, তো এখন সাইন এ ইউ বি যদি হয়, হ্যাঁ এটাই তো, ওকে। আচ্ছা, তো এখন কাজ হচ্ছে তোমার এই যে ডাব্লিউ ভ্যালু তো জানো, এখন সাইন এ ইউ বি যেটা, সাইন এ ইউ বি অর্থাৎ এই অ্যাঙ্গেলের যে সাইন, সেটা তোমার বের করা লাগবে। তো এটা তো তোমার এখান থেকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে, দেখো যে তোমার এখানে যে সাইন এ ইউ বি যেটা, সাইন অ্যাঙ্গেল এ ইউ বি, এটা আসলে কত আসবে, যে সন্নিহিত বাহু এটা কত 10 ফিট, আর অতিভুজটা কত, অতিভুজ কিন্তু তোমার এখানে 10 যোগ 5 15, তার মানে এখানে আসবে কত, সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ। তাহলে এবার তো ভ্যালু বসে দিলে হয়ে যায় এই জায়গায়। তাহলে এটা হচ্ছে তোমার এখানে √5, আর এটা হচ্ছে এখানে 10/15। নাকি এটা করলে কি 3 আসে রেজাল্ট? আহ আচ্ছা সরি, আমি তো ওই যে কজ এরিয়া বসাই দিছি, তো সাইন, সাইন না, সাইন হলে তো 10 বসাইতে পারবো না। সাইন হলে তো বসাইতে হবে হচ্ছে আমার এবির যে দৈর্ঘ্য সেটা বসাইতে হবে। তাহলে যদি সাইন নেই তাহলে এখানে রাখবো হচ্ছে আমরা এবি, যে বিপরীত বাহু বাই হচ্ছে অধিভুজ। তো এখানে আমরা রাখবো হচ্ছে এবি ডিভাইডেড হচ্ছে 15। এখন কাজ হচ্ছে এবির যে ভ্যালু সেটা বের করবো। তো দেখো এবির ভ্যালুটা কিভাবে বের করা যায়, যে নর্মাল পিথাগোরাস অ্যাপ্লাই করে কিন্তু চলে আসবে, যে এবি ইকুয়াল √ওভার কত বলা যায় 15 স্কোয়ার মাইনাস হচ্ছে 10 স্কোয়ার। এই যে ত্রিভুজ এ ও বি থেকে আমি এবির যে ফর্মুলা সেটা বের করছি। তাহলে এবির ভ্যালু তুমি যে এখানে এনে বসাই দিবে এবির ভ্যালু, তাহলে এখান থেকে তোমার টি এর ভ্যালু চলে আসবে 3 কেজি ওয়েট। দেখো বোঝা গেল কিনা এটা? হ্যালো? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। দৈর্ঘ্য বিশিষ্ট সুতার এক প্রান্ত উলম্ব দেয়ালের সাথে আটকানো, অন্য প্রান্ত এই ব্যাসার্ধ বিশিষ্ট সুষম গোলকের সাথে যুক্ত, ওজন এত হলে সুতার টান এত। এটা আমি আর করে দিব না, এটা হচ্ছে সিম্পল, এটা নিজে নিজে করবা। একদম হুবহু সেম আগেরটার মতো, জাস্ট আগেরটার মধ্যে তোমার ভ্যালু দেওয়া ছিল, এই যে √5 বলা ছিল, যার ফলে আমরা একটা নির্দিষ্ট মান পাইছি, 3 পাইছি। আর যদি ভ্যালু না দিয়ে দেয়, যদি ডাব্লিউ দিয়ে দেয়, তাহলে কিন্তু তুমি রেজাল্ট পাবে হচ্ছে এটা। সো এটাও কিন্তু করবা, পরীক্ষায় আসে কিন্তু। বাড়ি কাজ দিয়ে দিলাম, নিজে নিজে করবা এটা। তারপরে আসি, এই ম্যাথটা হচ্ছে 3 স্টার ম্যাথ, এটা অ্যাডমিশনে আসে, ইয়াতেও আসে, এইচএসসি তেও আসে। 8-এর 1 নম্বর যেটা, কি বলা হচ্ছে, একটা হেলানো সমতলের, হেলানো সমতল মানে কি, ওই যে তোমার আনত তল, সমতলের ভূমি এবং দৈর্ঘ্যের সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে পি এবং কিউ বল দুইটা, আহ কি বলছে, বল দুইটি প্রত্যেকে এককভাবে, এককভাবে মানে হচ্ছে তোমার সিঙ্গেল ভাবে কাজ করতেছে। আহ ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে। আচ্ছা, তো আমি ধরো ফিগারটা আগে ড্র করি, ফিগারটা খুব ভালো করে বুঝবো। তো এখানে তোমার কিন্তু ফিগার আসবে হচ্ছে দুইটা ফিগার আসবে, কারণ, কারণ কি, কারণ দেখো তোমার এখানে বলে দিচ্ছে, দেখো পি আর কিউ দুইটা এককভাবে কাজ করতেছে, কিন্তু এককভাবে। তার মানে একবার তুমি পি দিয়া হচ্ছে একটা ফিগার ড্র করবা, আরেকবার হচ্ছে কিউ দিয়া আরেকটা ফিগার ড্র করবা। ওকে, তো ধরো এই ফিগারটা কিন্তু খুব ভালো করে দেখো। হেলানো সমতল, আচ্ছা হেলানো সমতল কোন বলা নাই, ধরো কোনটাকে আমরা ধরো থিটা বলে নিলাম, এই যে কোনটা হচ্ছে থিটা। ধরো এই জায়গাতে হচ্ছে একটা বস্তু রাখা আছে, তো এইখানে যদি একটা বস্তু রাখি, যে ঠিক সেম বস্তুটা আমি এখানে রাখলাম, তো তার যে ওজনটা কাজ করবে, ওজন কিন্তু অলওয়েজ নিচের দিকে কাজ করবে, এই যে এদিক বরাবর হচ্ছে তার ওজনটা কাজ করবে। তুমি চিত্রটা আগাইতে পারলে ম্যাথ হচ্ছে 2 লাইনের। আচ্ছা, তারপর বলছে ওজন হচ্ছে এদিক বরাবর কাজ করতেছে, তো ওজন তো কাজ করবে এদিক বরাবর, তো সে যেহেতু একটা তলের উপর আছে, তো তলের যে একটা অভিলম্ব প্রতিক্রিয়া সেটা কিন্তু একদম তলের পারপেন্ডিকুলার কাজ করবে, একদম লম্ব দিকে কাজ করবে তলের। তার মানে এখানের কোনটা কত আসবে, 90 ডিগ্রি আসবে, এখানের কোনটা আসবে তোমার 90 ডিগ্রি। আচ্ছা, এরপর বলছে যে পি বলটা কিভাবে কাজ করতেছে, সমতলের, হেলানো সমতলের ভূমি বরাবর, ভূমির সমান্তরাল বরাবর। তো হেলানো যে সমতলটা আছে এটা, এটার ভূমি কোনটা, এটা। তাহলে পি বলটা আসলে কাজ করতেছে কিভাবে, পি বল কিন্তু তোমার কাজ করতেছে হচ্ছে এইভাবে, যে হেলানো সমতলের ভূমির সমান্তরাল বরাবর। তো এটা ছিল আমার হেলানো যেই তলটা সেটা, এটার ভূমি কোনটা, এটা। তো এটার প্যারালাল তাহলে কোনটা, এটা। তাহলে এটা হচ্ছে আমার কি আসলে পি বলটা। তাহলে এটাই হচ্ছে কি আমার সেই পি বলটা। আর এটা হচ্ছে আমার অভিলম্ব প্রতিক্রিয়া, এটা হচ্ছে আমার ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে আমার অভিলম্ব প্রতিক্রিয়া। তাহলে কিউ ডিরেকশন কোন দিক বরাবর হবে, কিউ বলছে কি দৈর্ঘ্যের সমান্তরাল, তো দৈর্ঘ্যের সমান্তরাল কিন্তু হবে এই দিক বরাবর। তাহলে কিউ বলের জন্য ডিরেকশনটা হবে তোমার এই দিক বরাবর। তো এখন প্রশ্ন হতে পারে যে কিউ বলের ডিরেকশনটা আমি নিচের দিকে কেন দিলাম না, কারণ তুমি চিন্তা করে দেখো, নিচের দিকে যদি দাও, অর্থাৎ তুমি যদি এদিক বরাবর যদি কিউ বলটা দাও, তাহলে কিন্তু এটা সাম্যাবস্থা কিন্তু থাকবে না। তার মানে কিউ বলটা কিন্তু তোমার ওই দিক বরাবরই দেওয়া লাগবে।
তো এটা হচ্ছে আমার এখানে কিউ বলটা। তো এবার হচ্ছে এই যে দুইটা ফিগার ড্র করলাম, দুইটা ফিগার থেকে হচ্ছে আমার এই জিনিসগুলো হচ্ছে প্রমাণ করা লাগে। আচ্ছা হইলো। তো এখন কথা হচ্ছে, তো চলো প্রথম ফিগারটা নিয়ে হচ্ছে একটু কাজ করি, প্রথম ফিগারটা নিয়ে। তো প্রথম ফিগারটা থেকে আমরা যদি সাম্যাবস্থায় লামির সূত্র যদি অ্যাপ্লাই করি, তো দেখো এটা যদি থিটা হয়, আর এটা তো 90 আমরা জানি, এই জায়গাটা কত আসবে, এটা এটা কিন্তু তোমার আসবে কত, 90 মাইনাস থিটা আসবে। ঠিক সিমিলার এখানে অ্যাঙ্গেলটা কত আসবে, তোমার 90 মাইনাস থিটা আসবে। আর এই কোণটা তো 90 ডিগ্রি, এটা তো জানি, এটা হচ্ছে এখানে 90 ডিগ্রি। তো প্রথম ফিগারটার জন্য তুমি লামির সূত্র অ্যাপ্লাই করো। তাহলে রাখবো হচ্ছে এখানে পি, পি নিলাম, তাহলে অ্যাঙ্গেল বসাবো কোনটা, বাকি দুইটার মাঝখানের অ্যাঙ্গেল। তো বাকি দুইটার মাঝখানের অ্যাঙ্গেল কত হইতেছে, 90 প্লাস 90 মাইনাস থিটা, তাহলে কত আসবে, 180 মাইনাস থিটা। তাহলে এখানে বসা হচ্ছে সাইন 180 মাইনাস থিটা, বা সাইন পাই মাইনাস থিটা বসাইতে পারো। আচ্ছা তারপর কি নিয়ে কাজ করবো, যে দেখো তোমার প্রমাণে কিন্তু ডাব্লিউ আছে, প্রমাণে কিন্তু আর কিন্তু নাই। তো আর নিয়ে কিন্তু ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি এখানে বসা হচ্ছে ডাব্লিউ। তো ডাব্লিউ যখন বসাবো, বাকি দুইটার মাঝখানের অ্যাঙ্গেল, বাকি দুইটার মাঝখানের অ্যাঙ্গেল কত, আর পি এর মাঝখানের অ্যাঙ্গেল, এটা তাহলে কত হবে, এটারে কত বলা যায়, এটা তুমি এখানে একটু বাড়াও, এটার একটু বাড়াও, এদিকে বাড়াও, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই জায়গাটা কত আসবে, এটা কিন্তু তোমার থিটাই আসবে। তাহলে আর পি এর মাঝখানের অ্যাঙ্গেল কত, 90 মাইনাস, সরি 90 প্লাস থিটা। তার মানে এখানে আসবে হচ্ছে তোমার 90 প্লাস থিটা, এটা আসবে। তো তাইলে আমি এখান থেকে লিখতে পারবো কত, যে পি ডিভাইডেড সাইন পাই মাইনাস থিটা মানে তো সাইন থিটা, ইকুয়াল, আর এখানে কত থাকবে ডাব্লিউ, 90 প্লাস মানে হচ্ছে তোমার এখানে কস থিটা আসবে। আচ্ছা আসলো। তো এবার তাহলে কি কাজ করব, এবার তাহলে দেখো কি কাজ করা যায় এখানে। ডাব্লিউ ইকুয়াল তো এটা প্রমাণ করা লাগবে, তাই তো। তাহলে একটা কাজ করো, একটা কাজ করো এখানে, আমি এখানে কস থিটারে নিয়ে আসলাম, আর এখানে সাইন থিটারে নিয়ে আসলাম, আর এখানে ডাব্লিউ রাখলাম, আর এখানে পি রাখলাম। সুবিধা কি হলো, আমি এটা কট থিটা লিখতে পারবো, কট থিটা ইকুয়াল ডাব্লিউ বাই পি লিখতে পারবো এটা। আচ্ছা একটু পর্যন্ত হইলো, এখন কেন কট বানাইছে একটু পরেই বুঝতে পারলাম। এটা হচ্ছে আমি 1 নম্বর ফিগার থেকে আমি এই জিনিসটা লিখতে পারলাম। এখন 2 নম্বর ফিগারে আসি। 2 নম্বর ফিগারটা মনে হয় না আর এত ডিপে দেখানোর দরকার আছে, কারণ দেখো 2 নম্বরের জন্য আমি কিউ লিখবো এখানে। তো কিউ যখন লিখতেছি, অ্যাঙ্গেল কোনটা হবে, বাকি দুইটার মাঝখানের অ্যাঙ্গেল, আর আর ডাব্লিউ মাঝখানের অ্যাঙ্গেল কত, সাইন 180 মাইনাস থিটা, 90 প্লাস 90 মাইনাস থিটা, তাহলে কত আসবে, সাইন 180 মাইনাস থিটা, সাইন পাই মাইনাস থিটা, ইকুয়াল ডাব্লিউ। ডাব্লিউ যখন নিব, এবার অ্যাঙ্গেলটা কত, এই যে আর আর কিউ অ্যাঙ্গেল কিন্তু আবার 90 ডিগ্রি, ঠিক আছে। তাই এখানে আসবে কত, তোমার সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি আসবে। তো সাইন 90-র ভ্যালু তো 1, তো সাইন 90-র ভ্যালু যদি 1 হয়, তাহলে এখান থেকে তুমি কত লিখতে পারো, এখান থেকে দেখো এটা কি কত লেখা যায়, কোসেক থিটা কিন্তু লেখা যায়, কারণ 1/sin মানে হচ্ছে কোসেক, আর এখানে থাকবে ডাব্লিউ বাই পি থাকবে। তো এখন সুবিধা কি হয়েছে, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে একটা কাজ করো, যে তুমি আমরা সূত্র কি জানি, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এই যে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার করো, তাহলে দেখো রেজাল্ট চলে আসবে। তাহলে কত আসবে, কোসেক স্কোয়ার থিটা, কস না তো কোসেক, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা, তার মানে কত আসবে এটা, ডাব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার বাই হচ্ছে কত, আচ্ছা এটা মনে হয় উল্টা লিখলাম, আচ্ছা এখানে তো পি না, এখানে তো কিউ হবে, কিউ বাই ডব্লিউ। এখানে হবে কিউ, আর এখানে তাহলে আসবে হচ্ছে কিউ স্কোয়ার, আর এখানে থাকবে কত, পি স্কোয়ার থাকবে, তাই তো। হ্যাঁ, সেটাই তো মনে হইতেছে। আচ্ছা তারপর এই পার্ট তো 1 হয়ে যাবে। তো আর কই লিখবো, তো জায়গা নেই, মাঝখানে লিখি, এইখানে লিখি। তাহলে এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটার ভ্যালু আমার হয়ে যাবে হচ্ছে 1, 1 হয়ে গেল। আর এখান থেকে একটা ডাব্লিউ স্কোয়ার আমি কমন নেই, ডাব্লিউ স্কোয়ার কমন নিলে এখানে পড়ে থাকবে কত, 1 বাই কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে 1 বাই পি স্কোয়ার, এটা থাকবে। তারপর এখানে লসাগু টসাগু করলে তোমার ওই যে যেটা জানতে চাইছে সেটা কিন্তু চলে আসবে। এই যে লসাগু করবা, রুট করবা, সাইড চেঞ্জ করবা, এই এই জিনিসটা চলে আসবে এখানে। দেখো বোঝা গেল কিনা, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, থ্রি স্টার। বুঝছি এটা। জি ভাই বুঝছি। জি ভাই বুঝছি। তারপরে আসি, হ্যাঁ এটা দেখো, এটা কি বলা হয়েছে, যে রম্বস আকারের একটা সুষম পাতের একটি ধার ভূমির সমান্তরাল, ভূ সমান্তরাল আছে। তো এই ধারটা ধরলাম হচ্ছে ভূমি সমান্তরাল, এবং একটা কোণ হচ্ছে 120 ডিগ্রি। তো এখানে ধরো একটা কোণ, এই যে পুরোটা কোণ হচ্ছে আমার এখানে 120 ডিগ্রি। রম্বসের কেন্দ্র থেকে কর্ণ বরাবর আছে, আগে কর্ণগুলো আঁকাই ফেলি। এটা হচ্ছে ধরো একটা কর্ণ, এটা হচ্ছে একটা কর্ণ, আর এটা হচ্ছে আমার আরেকটা কর্ণ। আচ্ছা তারপর বলছে কি, যে কর্ণ বরাবর পি এবং কিউ বল দুইটা ক্রিয়া করে একে খাড়া ভাবে স্থির রাখে। আচ্ছা তো এটা যদি রম্বস হয়, তাহলে তার একটা কিন্তু তার ভার কেন্দ্র থাকবে, ভার কেন্দ্র এই জায়গায় থাকবে, তো তার ওজন কিন্তু কাজ করবে এদিক বরাবর। তো এটার যদি আমি স্থির যদি রাখতে চাই, তার মানে আমার এই যে পি আর কিউ বলের ডিরেকশন গুলো কিন্তু এদিক বরাবর হওয়া লাগবে।
নিচের দিকে হলে কিন্তু সে আর সাম্যাবস্থা থাকবে না। এদিক বরাবর যদি হওয়া লাগে তাহলে হচ্ছে এবার তুমি পি আর কিউ নাম দাও। তো ধরো আমি এটার হচ্ছে পি নাম দিলাম, এটাকে ধরো বললাম হচ্ছে পি, আর এটা হচ্ছে আমার এখানে কিউ, আর এটা হচ্ছে আমার এখানে ডাব্লিউ। আচ্ছা, আর এই মাঝখানে অ্যাঙ্গেল এগুলো কিন্তু আমি জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কিন্তু 90 ডিগ্রিতে ছেদ করে। তো 90 ডিগ্রিতে যদি ছেদ করে আমাকে বের করতে বলছে পি স্কোয়ার ইকুয়াল 3 কিউ স্কোয়ার। আচ্ছা, তো আরেকটা জিনিস এখান থেকে খেয়াল করো, এটা যদি 120 হয়, এই অ্যাঙ্গেলটা কত আসবে? এই অ্যাঙ্গেলটা কিন্তু তোমার আসবে হচ্ছে 60 ডিগ্রি। তো এটা যদি 60 ডিগ্রি যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে? এটা আসবে হচ্ছে তোমার 30 ডিগ্রি আসবে। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত আসবে? এটা কিন্তু তোমার 60 ডিগ্রি আসবে। ওকে, এবার হচ্ছে তুমি এবার সাম্যাবস্থায় লামি সূত্র অ্যাপ্লাই করো, তাহলে দেখো সবগুলো অ্যাঙ্গেল কিন্তু তুমি জানো। তো লামি সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে দেখো, এখানে থাকবে হচ্ছে আমার পি। তাহলে পি এর জন্য আমি কোন অ্যাঙ্গেলটা বসাবো? কিউ আর ডাব্লিউর মাঝখানে অ্যাঙ্গেল। তো কিউ আর ডাব্লিউর মাঝখানে অ্যাঙ্গেল কত? এটা তো 90। 90 + 30, তো 90 + 30 মানে কত? sin 120। sin 120 ইকুয়াল কিউ। কিউ যখন নিব তখন অ্যাঙ্গেল বসাবো হচ্ছে পি আর ডাব্লিউর মাঝখানে অ্যাঙ্গেল। তো পি আর ডাব্লিউর মাঝখানে অ্যাঙ্গেল কত? এটা তো হচ্ছে 90, এটা হচ্ছে 60। তো 90 + 60 মানে কত? তোমার 150 ডিগ্রি। তার মানে এখানে বসাবো হচ্ছে sin 150 ডিগ্রি। ডাব্লিউ নিয়ে কি কাজ করার দরকার আছে? না, কাজ করার দরকার নেই। তাহলে এবার বসাও যে sin 120 এর ভ্যালু কত? -হাফ নাকি? sin 120, না, √3/2। তাহলে √3/2 যদি হয় তাহলে এখানে আসবে হচ্ছে 2p/√3 ইকুয়াল sin 150 এর ভ্যালু কত? sin 150 এটা আসবে হচ্ছে হাফ। তার মানে এখানে কত আসবে? 2 কিউ আসবে। তাহলে দুই দুই বাদ দাও, স্কোয়ার করে দাও, তাহলে পি স্কোয়ার ইকুয়াল 3 কিউ স্কোয়ার। তো এই প্রবলেমটাও কিন্তু অ্যাডমিশনে আসে। দেখো বোঝা গেল কিনা? জি ভাইয়া বুঝছি। বোঝা গেছে। আচ্ছা, এটা এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তাও যেহেতু বই আছে করাই দিচ্ছি। দেখো 3 নাম্বার, অনুভূমিকের সাথে আলফা কোণে আনত একটা মসৃণ সমতলের উপর একটা বস্তু উলম্বের সাথে গামা কোণে রত একটা রশি দ্বারা সুস্থিত আছে। তলের নতি বলতে বোঝা যাচ্ছে তোমার অ্যাঙ্গেলটা। তলের নতি এতক্ষণ তো ছিল আলফা, এখন হয়ে গেছে কত? বিটা হয়ে গেছে। হলে এবং গামা অপরিবর্তিত থাকলে রশির টান দ্বিগুণ হয়। দেখাও যে এরকম একটা জিনিস, তাহলে তোমার ফিগার আসবে কিন্তু এবার দুইটা, কারণ তুমি আনত তল কিন্তু চেঞ্জ করে দিছো, মানে কোনটা তুমি চেঞ্জ করে দিছো। তো খুব ভালো করে খেয়াল করো ফিগারটা কিরকম হয়। তো ধরো এরকম হচ্ছে আমি দুইটা ফিগার নিলাম, তারপর বলা আছে কি বিটাটা হচ্ছে বড়। তো বিটা যদি বড় হয় তাহলে ধরো এরকম একটা আঁকাইলাম। তো এটা ধরো হচ্ছে আমার আলফা, তলের নতি, আর এটা হচ্ছে আমার বিটা। তারপর বলছে কি যে একটা মসৃণ সমতলের উপর একটা বস্তু, ধরো এই জায়গাতে একটা বস্তু রাখা আছে, এখানে হচ্ছে একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তু রাখা আছে। বস্তু উলম্বের সাথে গামা কোণের রত একটি রশি দ্বারা সুস্থিত আছে। উলম্বের সাথে গামা কোণের রত। আচ্ছা, ধরো উলম্ব রেখা একটা আঁকাইলাম আমরা। এটা হচ্ছে ধরো একটা উলম্ব রেখা, এটা হচ্ছে একটা উলম্ব রেখা। ঠিক সিমিলার একটা উলম্ব রেখা হচ্ছে এই জায়গাতে আছে। তো এই উলম্বের সাথে গামা কোণের রত একটা রশি দ্বারা সুস্থিত অবস্থা আছে। সুস্থিত মানে কি? সাম্যাবস্থায় আছে। এই যে উলম্বের সাথে গামা কোণের রত একটা রশি, উলম্বের সাথে গামা কোণের রত একটা রশি। দেখো গামা কিন্তু অপরিবর্তিত আছে, তোমার আলফার জন্য গামা যা হবে বিটার জন্য কিন্তু গামা তাই। তাহলে এবার লেখো এটারে, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে গামা। তো রশির যে টান আছে সেটা ধরো আমি বললাম হচ্ছে টি, তাহলে এবার কিন্তু 2t হয়ে যাবে। কারণ কি? টান কিন্তু বিটার জন্য দ্বিগুণ হয়। এটুকু বোঝা গেছে আশা করি। তো যেহেতু সে তলের উপর আছে, তো তলের কিন্তু একটা অবিলম্ব প্রতিক্রিয়া থাকবে, তো সেটাও দেখাই ফেলি। তো এটা হচ্ছে আমার সেই অবিলম্ব প্রতিক্রিয়াটা, এটা হচ্ছে সেই অবিলম্ব প্রতিক্রিয়া। আচ্ছা, সেটার একটা নাম দিয়ে ফেলি, সেটা ধরো আর, এটা হচ্ছে এখানে আর। আর বস্তুর যে ওজনটা থাকবে এটা ধরো এদিক বরাবর ওজন ডাব্লিউ ওজন কাজ করতেছে, ডাব্লিউ ওজন কাজ করতেছে। আচ্ছা, তো দুইটা ফিগার পাইলাম, দুইটা ফিগারের জন্য তোমার দুইবার হচ্ছে লামি সূত্র অ্যাপ্লাই করা লাগবে। তো চলো প্রথম ফিগারটার জন্য যদি অ্যাপ্লাই করি। তো প্রথম ফিগারটার জন্য আমি হচ্ছে টি নিয়ে কাজ করি আর, আচ্ছা হ্যাঁ টিটা নিলাম। So, যখন টি নিব তখন অ্যাঙ্গেল হবে কোনটা? এই জায়গায় এই জায়গাটা কিন্তু হবে। তাহলে এই জায়গাটা কত বলতো? এই জায়গাটা কিন্তু একটু আগে দেখে আসছি। আবার এটুক জায়গায় কত? এই যে এখান থেকে যেটুক এটুক, এটা কত দেখছিলাম? 90 ডিগ্রি মাইনাস আলফা। আর এটা তো 90 ডিগ্রি, তাহলে টোটাল কত আসবে? পাই মাইনাস আলফা। তো বসাও এখানে সাইন পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফা ইকুয়াল ডাব্লিউ যখন লিখবো তখন অ্যাঙ্গেল হবে আর আর টি এর মাঝখানে অ্যাঙ্গেল। তো এখন আর আর টি এর মাঝখানের অ্যাঙ্গেলটা তাহলে কত? সেটা হচ্ছে আবার তোমার বাই করা লাগবে। যে তাহলে তুমি খেয়াল করো যে এটা যদি আলফা হয়, তো এই কোণটা যেটা, কোনটা? এটা, এদিক বরাবর তুমি যদি একটা লাইন টানো, এখানের যে কোণ হবে সেটা কত আসবে? আলফা আসবে। কিন্তু আমরা কিন্তু এগুলো ফিজিক্সে পড়ে আসছি, এখানে যে কোণ এটা কিন্তু আসবে আলফা আসবে। এটা যদি আলফা হয় তাহলে এই জায়গাটা কত আসবে? এটাও কিন্তু আমার আলফাই আসবে। তাহলে দেখো আর আর টি এর মাঝখানে অ্যাঙ্গেল সেটা কত হয়? সাইন আলফা প্লাস গামা, সাইন আলফা প্লাস হচ্ছে গামা, এটা হইতেছে। আচ্ছা, এবার এখান থেকে একটা কাজ করো, যে এটার একটু এখানে রাখা হচ্ছে টি, আর এখানে তো আমার সাইন আলফা হয়ে যাবে এটা।
ইকুয়াল এখানে থাকবে হচ্ছে ডাব্লিউ, আর এখানে থাকবে হচ্ছে আমার সাইন আলফা প্লাস হচ্ছে গামা থাকবে। আচ্ছা এটা হলো। এবার চলো 2 নাম্বার ফিগারের জন্য লামির সূত্র অ্যাপ্লাই করি। 2 নাম্বারটার জন্য, তো 2 এর জন্য আমি এখানে রাখবো হচ্ছে টি। আচ্ছা টি তো না, 2T। তো 2T যদি হয় তাই অ্যাঙ্গেল হবে কি বাকি দুইটার মাঝখানের অ্যাঙ্গেল। তো বাকি দুইটার মাঝখানের অ্যাঙ্গেল কত আসবে? তোমার সাইন পাই মাইনাস বিটা আসবে। সাইন পাই মাইনাস বিটা আসবে ইকুয়াল ডাব্লিউ যখন লিখবো তখন অ্যাঙ্গেল আসবে কোনটা? অ্যাঙ্গেল আসবে হচ্ছে তোমার ওই যে আর আর হচ্ছে 2T এর মাঝখানের অ্যাঙ্গেল। সো আর আর 2T এটার মাঝখানের অ্যাঙ্গেল তাহলে কত হয় খেয়াল করো। যে এই কোণটা দেখো, এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটা তাহলে কত আসবে? এই উলম্বের সাথে যে কোণটা এটা কিন্তু তোমার আসবে এবার কত, বিটা আসবে কিন্তু। কারণ এখানে কিন্তু কোণটা এবার বিটা। তাহলে তোমার এখানে কত হবে, সাইন বিটা প্লাস হচ্ছে গামা। বিটা প্লাস হচ্ছে গামা। তাহলে তুমি এখান থেকে কত পাইবা? এখান থেকে পাইবা হচ্ছে এখানে থাকবে 2T, আর এখানে থাকবে হচ্ছে তোমার সাইন বিটা ইকুয়াল, এখানে থাকবে হচ্ছে ডাব্লিউ, এখানে এখানে থাকবে হচ্ছে সাইন বিটা প্লাস গামা। এটুকু পর্যন্ত বোঝা গেল কিনা সবাই জানাও তো একটু। জি ভাইয়া। জি আচ্ছা ভাইয়া বোঝা এবার গেছে। হচ্ছে তোমার একটু কাজ করা লাগবে, কারণ যে জিনিসটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু আনা লাগবে, তোমার কট আনা লাগবে। তো কটটা কিভাবে আনা যায় তার জন্য একটু খেয়াল করো, যে কট আনবো কিভাবে। আচ্ছা টি গুলার তো ভ্যানিশ করা লাগবে, কারণ তোমার ওই যে যেটা বের করতে বলছে সেটার মধ্যে দেখো তোমার টি নাই ডাব্লিউ কিন্তু নাই, টিও নাই ডাব্লিউ নাই। তাহলে একটা কাজ করা যায়, যেমন হচ্ছে তুমি এখান থেকে একটা কাজ করো, যে তুমি টি বাই ডাব্লিউ যেটা এটা সমান তুমি কত বলতে পারো এখানে, যে সাইন আলফা আর নিচে হচ্ছে সাইন আলফা প্লাস হচ্ছে গামা, এটা বলা যায়। আবার এইখান থেকে তুমি টি বাই ডাব্লিউ এটার ভ্যালু যদি বের করো তাহলে কত আসে? টি বাই ডাব্লিউ এর ভ্যালু বের করলে এখানে মনে হয় 2 আসবে। টি দাঁড়াও একটু ক্যালকুলেট করি, টি বাই ডাব্লিউ তো হ্যাঁ টি বাই ডাব্লিউ, ও দাঁড়াও 2T ইন্টু সাইন এটা ইকুয়াল হচ্ছে ডাব্লিউ, তাহলে টি বাই ডাব্লিউ করলে আচ্ছা দুইটা তাহলে নিচে যাবে। মাঝে মাঝে সিম্পল ক্যালকুলেশনও ভুল করে রাখি। তাহলে এখানে হচ্ছে 2, 2 তাহলে যাবে হচ্ছে নিচে। তাহলে টি বাই ডাব্লিউ যদি করি এখানে থাকবে হচ্ছে আমার সাইন বিটা, আর এখানে থাকবে হচ্ছে সাইন বিটা প্লাস হচ্ছে গামা। হ্যাঁ, তাহলে এবার দেখো টি বাই ডাব্লিউ কিন্তু ইকুয়াল, তো আমি যদি ইকুয়াল ধরি এখান থেকে, তো এবার আমি লিখতে পারবো এখানে থাকবে হচ্ছে আমার এখানে সাইন আলফা, আর নিচে আমি একটা সূত্র অ্যাপ্লাই করি, অর্থাৎ সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন বি ইকুয়াল এটার জন্য থাকবে হচ্ছে এখানে সাইন বিটা, আবার নিচে থাকবে কত তোমার, এখানে তো একটা 2 থাকবে, 2 থাকলো, তাহলে এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে তোমার সাইন বিটা কস গামা প্লাস কস বিটা সাইন গামা, সাইন গামা এটা আসবে। তো এটা যদি আসে এবার হচ্ছে একটা কাজ করো, তুমি হচ্ছে আর গুণন করে দাও। আর গুণন যদি করি, ওর তো জায়গা নাই, আর গুণন যদি করি তাহলে দেখো কত আসে। তুমি হচ্ছে তাহলে এখানে আসবে কত তোমার সাইন আলফা সাইন বিটা কস গামা, আর গুণন করতেছি এটার সাথে এটা, কস গামা প্লাস সাইন বিটা সাইন গামা, আর হচ্ছে কজ আলফাটা থাকবে এখানে ইকুয়াল দিয়ে ওই সাইডে, মানে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কত আসবে, 2 সাইন আলফা সাইন বিটা কস গামা, 2 সাইন আলফা সাইন বিটা কস গামা প্লাস, আর তো লেখার জায়গা নেই। এ দেখো তো বাকিটা পারবা কিনা এখান থেকে, বাকিটা পারা যাবে কিনা। দেখো আমি বলি এরপরে কি কাজ করবা, এখানে যেহেতু তোমার এইটা চলে আসছে এটাও যেহেতু চলে আসছে, তাহলে 2 এর সাথে কি তোমার কট বিটা থাকবে তাই তো। তো কট বিটা যদি থাকে তুমি হচ্ছে পুরোটারে কত দিয়ে তাহলে ভাগ করা লাগবে, পুরোটারে হচ্ছে তুমি কস গামা, তো কস গামা। আচ্ছা কোথাও কি প্যাচ লাগাইলাম? এটা হইলো, ওয়েট দেখি, এটা 2T থাকলো এখানে, না প্যাচ তো লাগাইনি, তাহলে আচ্ছা দাঁড়াও অল পেজে করে দিই। কত পর্যন্ত আসছে, পেজ অ্যাড করি, পেজ অ্যাড করি, আর হচ্ছে স্ক্রিনশট দেখি। এটা তো আবার আসে না। হয়েছে আরেকজন। আচ্ছা যাই হোক, আমরা এরপরে ক্যালকুলেশন করি। আচ্ছা প্রথমে কি কি ছিল ওগুলো একটু লিখে ফেলি, যে সাইন আলফা সাইন বিটা কস গামা। আচ্ছা এরপরের পেজে আমরা পাইলাম হচ্ছে সাইন আলফা সাইন বিটা কস গামা প্লাস
এরপরে পাইছিলাম কত, সাইন বিটা সাইন গামা কজ আলফা, সাইন বিটা সাইন বিটা সাইন গামা কজ আলফা, এটাই তো নাকি? কজ আলফা ইকুয়াল টু সাইন আলফা সাইন বিটা কজ গামা, টু সাইন আলফা সাইন বিটা কজ গামা, টু সাইন আলফা সাইন বিটা আর হচ্ছে কজ গামা, প্লাস প্লাস দিয়ে আর বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে এখানে টু সাইন আলফা সাইন গামা কজ বিটা, সাইন আলফা সাইন গামা কজ বিটা, টু সাইন আলফা সাইন গামা আর হচ্ছে কি কজ বিটা, সাইন গামা আর হচ্ছে এখানে থাকবে হচ্ছে কজ বিটা থাকবে। এইবার হচ্ছে ক্যালকুলেশন করা লাগবে। আচ্ছা, ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো তোমার এই যে সাইন আলফা এটা যা আছে এটাও কিন্তু সিমিলার, এখানে আছে বিটা। আচ্ছা, সিমিলার যদি হয় তাহলে আমি একটা কাজ করি যে এটারে আমি ওই সাইডে নিয়ে যাই। তাহলে থাকবে হচ্ছে এরকম, সাইন বিটা সাইন গামা কজ আলফা মাইনাস মাইনাস দিয়ে এটার হচ্ছে ওই সাইডে নিয়ে যাই, তাহলে টু সাইন আলফা সাইন গামা কজ বিটা ইকুয়াল, তাহলে এটা থেকে একটা থেকে আরেকটা মাইনাস হলে আমার বাকি থাকবে হচ্ছে এখানে সাইন আলফা সাইন বিটা কজ গামা, এটা বাকি থাকে। বের করা লাগবে কি? বের করা লাগবে হচ্ছে কট আলফা মাইনাস টু কট বিটা, তার মানে এটারে হচ্ছে আমার কট কট বানাইতে হবে। কট যদি বানাইতে হয় তাহলে নিচে একটা কি কি লাগবে? সাইন বিটা লাগবে। তাহলে হচ্ছে তুমি একটা কাজ করে যে পুরোটা সমীকরণ রে তুমি সাইন আলফা সাইন আলফা সাইন বিটা আর হচ্ছে সাইন গামা দিয়ে ভাগ করে দাও। তো দেখো সাইন আলফা সাইন বিটা সাইন গামা দিয়ে যদি ভাগ করি তাহলে সাইন বিটা সাইন গামা বাদ যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে আমার কট আলফা মাইনাস এখানে থাকবে হচ্ছে কট বিটা, সামনে থাকবে হচ্ছে 2, আর এখানে থাকবে হচ্ছে কট গাম। তাহলে কি কাজ করলাম, পুরো সমীকরণ হচ্ছে আমি সাইন আলফা সাইন বিটা সাইন গামা দিয়ে ভাগ করে দিছি, সাইন গামা দিয়ে হচ্ছে আমি ভাগ করে দিছি, যার ফলে রেজাল্ট পাইছি হচ্ছে এটা। দেখো বোঝা গেল কিনা? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, তাহলে এই ক্যালকুলেশন গুলো একটু বড় আর কি, তো একটু মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশন গুলো করো। আর চিত্র হচ্ছে কোশ্চেন থেকে তুমি চিত্রটা ভালোভাবে আঁকে নিবা। তারপর তারপর এটা কি বইটা 21-22 আসছিল, সমতলের দৈর্ঘ্যের ভূমির সমান্তরালে আছে, এটা আমার করে দেওয়ার কিছু নয়, ওই যে আগের ম্যাথের মতোই হুবহু, একদম সেম আগের মতো। এটা হচ্ছে এইচডব্লিউ দিলাম, ওই যে কোনটা, ওই যে আগে যেটা করাইছিলাম কোনটা যেন, এই যে এটা, এই ম্যাথটা, এটার মধ্যে জাস্ট তোমার হচ্ছে ভ্যালু গুলো দেওয়া ছিল না, জাস্ট প্রতীক দিয়ে দেওয়া ছিল WPQ। কিন্তু অ্যাডমিশনে যখন আসছে তখন তোমার ভ্যালু দিয়ে দিচ্ছে যে 4 5 W, সেক্ষেত্রে ডাব্লিউটা বের করতে বলছে। এটা একদম সিমিলার আগেরটার মতো। তুমি দুইটা চিত্র আঁকাইবা, দুইটা চিত্র থেকে দুইটা কন্ডিশন বিল্ড আপ করবা, তারপর হচ্ছে ক্যালকুলেশন করবা। তো এটা আশা করতেছি পারবা। তারপরে আসি। আচ্ছা হ্যাঁ, এখানে একটা ম্যাথ আছে দেখো। একই আনুভূমিক রেখায় অবস্থিত দুইটি বিন্দুতে একটি রশির দুই প্রান্ত বাঁধা আছে। আচ্ছা, একটা রশির দুইটা প্রান্ত হচ্ছে তোমার বাঁধা আছে। ডাব্লিউ ওজনের একটা মসৃণ আংটা রশির উপর দিয়ে অবাধে চলাচল করতে পারে। উপর দিয়ে যদি অবাধে চলাচল করে তাহলে কি থাকবে, একদম কিন্তু তোমার হরাইজন্টাল যে লাইন আছে সেটা একদম মিড পয়েন্টের বরাবর নিচে থাকবে ডাব্লিউ ওজনের বস্তুটা। এর উপর আনুভূমিক বল পি কার্যরত হলে স্থিরাবস্থায় রশির অংশদ্বয় উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণ সৃষ্টি করে। তার মানে তোমার ফিগারটা হচ্ছে অনেকটা এরকম, যে এই হচ্ছে আমার সেই হরাইজন্টাল লাইন, এটা হচ্ছে এটার মধ্যে তুমি হচ্ছে একটা রশি বাঁধছো, রশির মধ্যে তুমি এখানে ধরো একটা আংটা লাগাইছো, তো আংটাটা যেহেতু তোমার এখানে অবাধে চলাচল করতে পারছে, তাহলে কিন্তু একদম মিড পয়েন্টে সরাসরি নিচে থাকবে। এখন চিন্তা এখন চিন্তা করো যে এটা তো ছিল আমার কি ডাব্লিউটা, ডাব্লিউ জনের বস্তুটা ছিল এটা। তো ধরো এই বিন্দু আর হচ্ছে বি বিন্দু। তো এখন তুমি কি কাজ করলা? তো দেখো একদম যদি সরাসরি যদি নিচে থাকে তাহলে উলম্বের সাথে এর অ্যাঙ্গেল গুলো কত, 90 ডিগ্রি আর হচ্ছে আচ্ছা 90 ডিগ্রি না, হ্যাঁ এগুলো তো 90 ডিগ্রি করে হবে, আর সাথে এগুলো এগুলো তাহলে কত আসবে? এগুলো তোমার কত আসবে, 45 করে কি আসা উচিত? না 45 না, কত আসবে সেটা তো আমি বলতে পারছি না। যাই হোক, আমরা একটু পর্যন্ত রাখলাম। আচ্ছা, এখন কিন্তু যেটাই আসুক আমি কিন্তু বুঝতেছি দুইটা কিন্তু ইকুয়াল হবে এখানে, এই দেখো, দুইটা অ্যাঙ্গেল কিন্তু এখানে ইকুয়াল হবে। তো এখন তোমার এরপরের লাইনে কি বলছে, যে এই ডাব্লিউ জোনে যে বস্তুটা এর উপর আনুভূমিক একটা বল পি কার্যরত হলে, এই যে পি কার্যরত হলে স্থিরাবস্থায় রশির অংশদ্বয় উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তোমার সংশোধিত যে ফিগারটা হবে এটা কিন্তু ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কন্ডিশনের জন্য। দ্বিতীয় কন্ডিশনের জন্য কি কাজ করব, যে আমার এই যে পি বিন্দুটারে এই যে এটা তো আমার মনে হয় কত, হ্যাঁ ওই যে অনুভূমিক বল, এই যে এদিক বরাবর হচ্ছে তুমি একটা বল দিছো, এটা যদি এদিক বরাবর একটু যদি হরাইজন্টালি ধাক্কা দাও তাহলে কিন্তু তোমার
রশির অংশগুলো কিন্তু এবার ডিফারেন্ট হয়ে যাবে, একটা বড় একটা ছোট হয়ে যাবে। তো বড় ছোট যদি হয়, তো এখানে আছে হচ্ছে আমার কি, পি বলটা হচ্ছে এদিক বরাবর কাজ করতেছে, পি বল হচ্ছে এদিক বরাবর কাজ করতেছে, এটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে আমার বি, আর ডাব্লিউ তো আমার নিচের দিকে কাজ করতেছে। আর এদিক বরাবর ধরো আমার টি 1 কাজ করতেছে, এদিক বরাবর ধরো টি 2 টা কাজ করতেছে, তাই তো। রেখার সাথে দেখা যায়, এবং রশির টান, আচ্ছা রশির টানটা তাহলে সমান হবে, টি 1 আর টি 2 না, দুইটা টান তাহলে ইকুয়াল হবে। আচ্ছা কেন ইকুয়াল হয় সেটাও বলি, এটা তাহলে টি, এটা তাহলে টি। তো দেখো কারণ কি, এই যে দেখো আমার যেহেতু অবাধে চলাচল করতেছে, অবাধে যেহেতু চলাচল করতেছে, তাইলে আমার যেই লেন্থ দুইটা, লেন্থ দুইটা কিন্তু ইকুয়াল হবে। অর্থাৎ এখানে ধরো ডাব্লিউ পয়েন্ট যদি চিন্তা করি, তাহলে এ ডাব্লিউ আর বি ডাব্লিউ দুইটা লেন্থ কিন্তু ইকুয়াল হবে। তো দুইটা লেন্থ যদি ইকুয়াল হয় এখানে, তাহলে আমার কিন্তু সুতার যে টানগুলো আছে, সেই টানগুলো কিন্তু ইকুয়াল হবে। এখন তোমার সেকেন্ড পজিশনে আইসা তোমার মনে হতে পারে টানগুলো কিন্তু ডিফারেন্ট হবে, আসলে কিন্তু টানগুলা ডিফারেন্ট ধরার এখানে সুযোগ নাই, কারণ তোমার এখানে বের করতে বলছে রশি একটাই টান থাকবে, কারণ কোশ্চেনেই মেনশন করে দিচ্ছে টি টান থাকবে। তাহলে হচ্ছে তোমার এই যে এখানে যদি আমি একটা সি পয়েন্ট নাম দিই, তাহলে আমার এসি আর বিসি অংশের যে টান সেটা আমার ইকুয়াল ধরা লাগবে, কারণ কোশ্চেন আমার বলে দিচ্ছে ওইভাবে। তারপর হচ্ছে এখানে আমার আরো কথাবার্তা বলা আছে। আমার এখানে যে রশিটা উলম্বের সাথে দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেল তৈরি করে, একটা হচ্ছে আমার 30 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি। তো এটারে বলা হচ্ছে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এটারে বলা হচ্ছে আমার এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এখন আমার বের করা লাগবে হচ্ছে পি ইকুয়াল হচ্ছে এটা, এবং রশির টান টি ইকুয়াল হচ্ছে এটা। তাহলে তুমি চিন্তা করো, এতক্ষণ হচ্ছে আমরা সাম্যাবস্থা লামির সূত্র অ্যাপ্লাই করে আসছি, এবং ওটার মধ্যে যদি একটু খেয়াল করো, যে ওটার মধ্যে আমরা দেখছিলাম সাম্যাবস্থা হওয়া লাগবে, একই সমতলে থাকা লাগবে, তিনটা ডিফারেন্ট লাইন বরাবর কাজ করা লাগবে, এবং বল কিন্তু ছিল তিনটা। তো এখন তিনটার বেশি বল যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমি আর লামি সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তো তিনটার বেশি বল হলেও তুমি লামি সূত্র অ্যাপ্লাই করতে পারবা, এরকম একটা কন্ডিশন হচ্ছে যে ধরো তোমার কাছে 5টা বল আছে, তো এই 5টা বলের তোমার একটু কাটছাট করে 3টা বল বানাইতে হবে। বা ধরো 4টা বল আছে, 4টা বলকে তোমার কাটছাট করে 3টা বল বানাইতে হবে। তাহলে একটু পানি খেয়ে নি। কিন্তু দেখো এখানে যদি আমি লামির সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, তো আমার কিন্তু বল আছে একই পয়েন্টে, সি পয়েন্টে বল আছে কিন্তু 4টা, একটা হচ্ছে টি, একটা হচ্ছে টি, একটা হচ্ছে পি, একটা হচ্ছে ডাব্লিউ। তো এই 4টা বল থেকে কিন্তু আমি খুব ইজিলি তোমার 3টা বলে কিন্তু কনভার্ট করতে পারবো না। 3টা বলে কখন কনভার্ট করতে পারতাম, দেখো যদি এখানের একটা যে কোনো একটা টি যদি আমার সাদা লাইনটা বরাবর যদি থাকতো, তাহলে দেখো ডাব্লিউ আর টি কিন্তু অপোজিট ডাইরেকশনে কাজ করতো, সো আমি কাটছাট করে দুইটা থেকে আমি একটা বানাতে পারতাম। তো এরকম ম্যাথ আমরা পরে দেখেছি। তো এখানে যেহেতু একই পয়েন্টে যেহেতু 4টা বল কাজ করতেছে, তো এখানে কিন্তু আমি লামির সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। 3টার বেশি বল যদি হয়, এবং ওই 3টার বেশি যদি থাকে, এবং ওগুলো যদি কাটছাট করে যদি তুমি 3টা বানাতে না পারো, সেক্ষেত্রে কিন্তু আর তোমার লামির সূত্র অ্যাপ্লিকেবল হবে না। তখন তোমার অ্যাপ্লাই করা লাগবে বলে লম্বাংশ উপপাদ্য। তো এখন চলো এইটার জন্য আমরা বলে লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করি। তো পি বরাবর আমি এক্স অক্ষ ধরে নেই, তাহলে আমি লিখবো হচ্ছে এখানে পি কস থিটা, মানে পি কস 0 ডিগ্রি, প্লাস টি এর জন্য কত আসবে, উপরেরটা যেহেতু মানে এই জায়গাটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে এই জায়গা কত আসবে, 60 ডিগ্রি আসবে। তাহলে আসবে কত তোমার টি কস 60 ডিগ্রি, প্লাস আরেকটা টি এর জন্য কত আসবে, আরেকটা টি এর জন্য আসবে, এটা 60 এটা 90, তার মানে আসবে হচ্ছে কস 150 ডিগ্রি, প্লাস ডাব্লিউর জন্য কত আসবে 270 ডিগ্রি, কস 270 ডিগ্রি ইকুয়াল 0 আসবে, কারণ কি সাম্যাবস্থায় আছে। তার মানে এখান থেকে আমি পাচ্ছি কত, পি কস 0 এর ভ্যালু কত 1, তার মানে থাকবে হচ্ছে পি কস 60, এটার ভ্যালু হচ্ছে হাফ, তার মানে টি/2 থাকবে, প্লাস কস 150 এর ভ্যালু কত, কস 150 হয় হচ্ছে -√3/2, তার মানে -√3/2 টি থাকলো এখানে। আর কস 270 এর ভ্যালু কত, 0, তার মানে এই পুরোটা আবার 0 হয়ে যাবে, তাহলে ইকুয়াল হচ্ছে 0। তার মানে এখান থেকে দেখো আমি পি ইকুয়াল, এটা কত আসে, √3/2 থেকে তুমি হাফ বাদ দাও, তাহলে √3/2 মাইনাস হচ্ছে হাফ। আচ্ছা এরকম জটিল একটা জিনিস চলে আসে, তো জটিল জিনিসের দরকার আছে কি। আচ্ছা এটা তুমি ওই সাইডে নিয়ে যাও, √3/2 রাখো, টি রাখো, -t/2 রাখো, এবার তুমি লসাগু করে দাও এটারে, তাহলে কত আসবে, √3 - 1/2 ইন্টু হচ্ছে টি, এরকম কিছু একটা আসে। আচ্ছা আসো, তো এখন সেম আমরা হচ্ছে সাইন সূত্র অ্যাপ্লাই করব, মানে সাইনের জন্য। তাহলে এখানে কত আসবে, sin 0 আসবে, প্লাস টি সাইন, অর্থাৎ আগে যেখানে কস ছিল এবার তুমি তুমি সাইন বানিয়ে দেবে, প্লাস এখানে আসবে হচ্ছে টি সাইন 150 ডিগ্রি, প্লাস হচ্ছে ডাব্লিউ সাইন 270 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 0 আসবে। তো sin 0 ভ্যালু তো 0, sin 60 ভ্যালু হচ্ছে √3/2, তাহলে এবার বসাবো এখানে √3/2, √3/2 থাকলো, টি থাকলো এখানে, প্লাস sin 150 এর ভ্যালু কত, 150 এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এখানে টি/2 থাকলো, আর sin 270 এর ভ্যালু কত, সেটা হচ্ছে -1, তার মানে এখানে মাইনাস ডাব্লিউ থাকলো ইকুয়াল হচ্ছে 0।
তাহলে এখান থেকে আমি ডাব্লিউ সমান কত বলতে পারি, এখানে লসাগু করলে কত হয়, √3 + 1/2 ইন্টু হচ্ছে টি, এটা আসতেছে আমার এখানে। তাহলে আমি পি সমান একটা ইকুয়েশন পাইলাম, ডাব্লিউ সমান আরেকটা ইকুয়েশন পাইলাম। এখন আমার সম্পর্ক লাগবে কার মধ্যে, সম্পর্ক কিন্তু পি আর টি এর মধ্যে জানতে চাই না, এই সম্পর্ক জানতে চাইছে হচ্ছে তোমার পি আর ডাব্লুর মধ্যে, টি আর ডাব্লুর মধ্যে। তার মানে হচ্ছে এবার তোমার এই যে টি এর জায়গায় ডাব্লু লাইনে বসাইতে হবে। তো এটা কেমনে বসানো যায় একটু চিন্তা করো তো, এটা কিভাবে করা যায়। পি আর টি আছে, তো এই টিটারে সরাই হচ্ছে ডাব্লু আনা লাগবে। আচ্ছা, তো এখান থেকে তুমি টি এর ভ্যালুটা বের করে ওইখানে নিয়ে বসাই দাও, তাহলে তো হয়ে যায়। তাহলে এখান থেকে তুমি টি বের করো, টি সমান কত আসবে, 2W/√3 + 1 এটা আসবে। তারপর কি কাজ করবা, এই টি এর ভ্যালুটারে তুমি এখানে না বসাই দিবা, এখানে যদি বসাই দাও তাহলে হচ্ছে ওই যে কোশ্চেনে যেটা জানতে চাইছে ওইটা চলে আসবে। তো এটা বসাই একটু চেক দিবা, এটা আসে কিনা, অবশ্যই আসবে এটা। তারপর হচ্ছে তুমি তারপর কি কাজ করবা, যে টি আর ডাব্লুর মধ্যে সম্পর্ক লাগবে, তাই তো। আচ্ছা, টি আর ডাব্লুর মধ্যে সম্পর্ক তো তাইলে চলে আসছে, এইটা আসছে, কিন্তু ওইটার চেহারা তো আমার এটার সাথে মিলে না। টি মাইনাস এটা এটা, আচ্ছা মিলে না, মিলে না। হ্যাঁ মিলবে, আচ্ছা দেখো কিভাবে মিলবে দেখাই। যে আমাদের ডাব্লিউ আর টি এর সম্পর্ক আসছে হচ্ছে তোমার কোনটা যেন আসছিল, √3 + 1/2, √3 + 1/2 ইন্টু হচ্ছে টি। কিন্তু আমাকে যেটা প্রমাণ করতে বলছিল সেটা হচ্ছে টি ইকুয়াল ডাব্লিউ ইন্টু √3 - 1, যে টি ইকুয়াল ডাব্লিউ ইন্টু √3 - 1, এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। তাহলে দেখো এখানে আছে হচ্ছে প্লাস আর এখানে আছে হচ্ছে মাইনাস। তো তুমি এরকম জিনিস থেকে তুমি মাইনাসে কিভাবে কনভার্ট করতে পারবে, অনুবন্ধী জিনিস কিন্তু। তাহলে কত আসবে তোমার এখানে, নিচে যেটা আছে, সরি, যেটা আছে এটার অনুবন্ধী দিয়ে উপর নিচে তুমি গুণ করে দাও, নাকি গুণ করলে কি আসবে আদৌ? গুণ করলে কি আসবে? আচ্ছা হ্যাঁ। এটা তো, আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি তো এখানে, আচ্ছা এটা একটু সাজাই লিখি, হ্যাঁ যেহেতু আমার এখানে টিটা যেহেতু এখানে আছে, আমি একটু সাজাই লিখি, ওই যে কোশ্চেনে যেটা চাইছে ওটার মতো লিখি। তাহলে টি ইকুয়াল কত আসবে এখানে, তোমার 2W আসবে, আর হচ্ছে √3 + 1টা আসবে। হ্যাঁ, এবার মিলবে। এবার হচ্ছে তুমি নিচে যেটা আছে তার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করে দাও। তাহলে √3 - 1, আর হচ্ছে √3 + 1, আর হচ্ছে √3 - 1। তাহলে দেখো নিচে কত হয়ে যায়, নিচে কিন্তু তোমার 3 - 1 আসবে, দ্যাট মিনস 2 আসবে। 2W/2, আর এখানে থাকবে হচ্ছে আমার √3 - 1। তো আলটিমেটলি ক্যালকুলেশন করলে কিন্তু আমার ওটাই আসতেছে, যে √3 - 1, এটা কিন্তু আমার টি। তো টি কিন্তু আমরা এটা প্রমাণ করলাম। এরপর কি কাজ করতে বলছিলাম, এই যে তুমি যে টি এর যে ভ্যালুটা পাইছো এটা হচ্ছে তুমি এখানে এনে বসাই দিবা, এখানে টি এর জায়গায় এনে বসাই দিবা। তারপর একটু ক্যালকুলেশন করবা, তারপর দেখবে মিলে যাবে। অথবা তুমি চাইলে এই কাজটা করতে পারো, যে আমি তো পি সমান তো এটা পাইছি। দেখো আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কোশ্চেনে যেটা চাইছে ওটার মতো যদি চেহারা আনতে চাও, সেক্ষেত্রে তুমি আরেকটা কাজ করতে পারো। সেটা হচ্ছে তুমি পি ইকুয়াল যেটা পাইছো না, এটা হচ্ছে কত পাইছি, পি ইকুয়াল √3 - 1। পি ইকুয়াল পাইছি হচ্ছে √3 - 1/2 ইন্টু হচ্ছে কত, টি পাইছিলাম না। এই টি এর জায়গায় হচ্ছে তুমি এটা লাইনে বসাই দাও। এটা লাইনে বসাই দিলে দেখবা কোশ্চেনে যেটা আছে ওইটাই চলে আসছে, কত, যে W2 - √3, W2 - √3 এটাই আসবে। এই যে টি এর যে ভ্যালু এটা তুমি এখানে এনে বসাই দাও। দেখো বোঝা গেল কিনা এটা। জি ভাইয়া জি বুঝছি। ভাই। আমি বুঝছি। এই কোশ্চেনটা কিন্তু এইচএসসি পরীক্ষায় আসে, এই কোশ্চেনটা, কারণ একটু বড় আছে তো। তো চিত্র যখন আঁকাইবা সাথে কিন্তু একটু বাংলা কথাও কিন্তু লিখবা, কোশ্চেনে যেগুলো দেওয়া আছে ওগুলো লিখবা। সেই কোশ্চেনটা কিন্তু এইচএসসি পরীক্ষায় আসে। তো লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করলাম, তারপর সলভ করলাম এটা। তারপর আসি। আচ্ছা, তারপর দেখো যে এখানে কুমিল্লাপুর 19 আসছিল চিত্রে সি বিন্দুতে 20 কেজি ভরকে সাম্যাবস্থায় ঝোলানোর জন্য, এটা মনে হয় টি ওয়ান এবং টি টুর মান কত হওয়া প্রয়োজন নিউটন এককে নির্ণয় করো। তো এখন দেখো এখানে কিন্তু তুমি যদি একটু খেয়াল করো সি বিন্দুতে দেখো চারটা বল আছে কিন্তু। তো চারটা বল যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমি লামি সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তো আবার কিন্তু বলছিলাম যে তুমি চারটা বলকে যদি কোনোভাবে তিনটা বলে কনভার্ট করতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি আবার লামি সূত্র অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো আমি কিন্তু চারটা বলে কিন্তু তিনটা বলে কনভার্ট করতে পারতেছি, কারণ দেখো তোমার 20 কেজি যে ওয়েটটা আছে আর 10 নিউটন পরস্পর উল্টা ডাইরেকশনে কিন্তু কাজ করতেছে। তো 20 কেজির জন্য তুমি বলটা তাহলে কত পাবে, এটা অবশ্যই ক্যালকুলেট করে নিবা, যে 20 × 9.8, 20 কেজির জন্য, এটা তো কেজিতে ছিল, তো আমার তো এখানে নিউটন লাগবে। তো নিউটনটা তাহলে কত আসবে, এটা কত 19.6 আসতো, তাহলে এখানে 196 আসবে, 196 নিউটন। তো 196 নিউটন হচ্ছে তোমার নিচের দিকে কাজ করতেছে, আর উপরের দিকে কাজ করতেছে 10 নিউটন। তার মানে তুমি এই সেম ফিগারটা থেকে চারটা বলকে যদি মিনিমাইজ করে তিনটা বলে কনভার্ট করতে চাও, সেক্ষেত্রে দেখো কিভাবে করা যায়। এটা হচ্ছে আমার তো টি ওয়ান ছিল, এটা ছিল হচ্ছে আমার টি টুটা ছিল। তো এখন দেখো যে উপরের দিকে কাজ করতেছিল কত আমার 10, নিচের দিকে কাজ করতেছিল কত 196। এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে তোমার 10, আর এখানে হচ্ছে 186। তাই দেখো দুইটা অপোজিট ডিরেকশনে যেহেতু কাজ করতেছে,
তো আমি কিন্তু দুইটা থেকে একটা লিখতে পারবো, অর্থাৎ নিচের দিকে 176 কিন্তু, আচ্ছা 186 না, 196। তো নিচের দিকে কিন্তু আমি 186 লিখতে পারবো, কারণ উপরে 10 কিন্তু 196 কিন্তু ক্যান্সেল আউট করবে কিছু পরিমাণ। তাহলে নিচে কত থাকবে? আমার 186 থাকবে। তো আমি তাহলে দেখো তিনটা জিনিস কিন্তু পাই যাচ্ছি, তিনটা বল। চারটা বল থেকে আমি কিন্তু তিনটা বলে কনভার্ট করতে পারছি। বাট আগের যে ম্যাথটা ছিল ওটাতে কিন্তু তুমি চারটা থেকে তিনটাতে যদি কনভার্ট করতে যাইতা, অবস্থা কিন্তু খারাপ হয়ে যেত। এমন না যে করা যাইতো না, যাইতো, বাট অবস্থা খারাপ হয়ে যেত। এই জন্য হচ্ছে আমরা লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করছি। বাট এবার দেখতেছি যে চারটা থেকে তো আমি ইজিলি তিনটায় কনভার্ট করতে পারতেছি, সেজন্য হচ্ছে আমরা এই কাজটা করলাম। তো এখানে আছে হচ্ছে T2, এখানে আছে হচ্ছে সরি T1 আর T2, আর এখানে তাহলে কত আসবে? 196 থেকে তোমার 10 কিন্তু বাদ যাবে, তাহলে এখানে কিন্তু থাকবে এবার 186। তো 186 যদি থাকে, তো বাকি অ্যাঙ্গেল গুলো তাহলে কম্পেয়ার করো, এটা কত 45, এই জায়গাটা কত 90। তো এবার বের করা লাগবে কি তোমার T1 আর T2 ভ্যালু। তো এখানে তুমি লামির সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু চলে আসবে, তো এটা আমি আর করে দিচ্ছি না, এটা তুমি তাহলে নিজে করবা। লামির সূত্র অ্যাপ্লাই করলে এখান থেকে তুমি T1 পাই যাবা, আর হচ্ছে T2 পাই যাবা। দেখো তো বোঝা গেল কিনা। জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। আচ্ছা এরপরে আসি। আচ্ছা এই ম্যাথটা একটু বড়, আহ এটা তো 2 মিনিটে কমপ্লিট করতে পারবো না, এটা তাহলে নেক্সট ক্লাসে করাই, আজকে তাহলে একটু পর্যন্ত রাখি, ঠিক আছে? জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ওকে ভাইয়া। তাহলে একটু ঠিক। পর্যন্ত রাখি, দেখি। আচ্ছা তাহলে হচ্ছে আমি ক্লাস রেকর্ডিং আর স্লাইড গুলো দিয়ে দিচ্ছি, তোমরা আজকের মধ্যে ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করে ফেলো, যেগুলো করাইছি। আর যে যে কয়েকটা জি বাড়ি কাজ করতে দিচ্ছি এগুলো প্র্যাকটিস করো, কারণ 8.2 থেকে যদি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ যদি বলো, তাহলে কিন্তু আজকের ক্লাসের যে ম্যাথ গুলো এগুলো কিন্তু তোমার এইচএসসি এডমিশনে সবচেয়ে বেশি আসে 8.2 থেকে, ঠিক আছে? তো আজকের ক্লাসের উপর বেশ ফোকাস দিবে, যে ম্যাথ গুলো করাইছি এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস একটু ভাই পর্যন্তই আমাদের রাখি। জগৎ পরীক্ষা বানাবেন নেক্সট। হ্যাঁ তোমাদের ওই যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন তাহলে নেক্সট ক্লাস যেদিন ওই দিন নিয়ে ফেলি। নেক্সট ক্লাস তাহলে কবে? বৃহস্পতিবার, মঙ্গলবার না নাকি? বৃহস্পতিবার ভাইয়া। সোমবার। ও আচ্ছা দেখি বৃহস্পতিবার। বৃহস্পতিবার, আচ্ছা বৃহস্পতিবার তাহলে হচ্ছে পরীক্ষা দিও। হ্যাঁ বৃহস্পতিবার হচ্ছে ইন্টিগ্রেশন পরীক্ষা দিও, আর বৃহস্পতিবারের আগে যদি তোমাদের কোনো টাইম হয় তাহলে ওই দিন এসে অফলাইনে পড়া যাবো আর কি, আরেকটা ক্লাস। বৃহস্পতিবারের আগে বৃহস্পতিবার যদি তাহলে তোমাদের, 10.1 আর 2। হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার হচ্ছে পরীক্ষা, আর বৃহস্পতিবারের আগে যদি তোমাদের কোনো টাইম হয়, মানে হচ্ছে আজকে কি বার, আজকে তো হচ্ছে রবিবার, সোম মঙ্গল বুধ, এই 3 দিনের মধ্যে যদি কোনো টাইম মিলাইতে পারো তাহলে হচ্ছে আমার একটু জানাইও। আচ্ছা হচ্ছে যদি সুস্থ হই তাহলে অফলাইনে এসে পড়ে যাবো। ভাইয়া অনলাইনে নিয়ে নিয়েন মাঝে, আসতে হবে না, আর একবার বৃহস্পতিবার এক্সাম দিই। আচ্ছা তাহলে দেখি, তাহলে গ্রুপে একটু জানাই দিব পরে। ঠিক জি আছে। ভাইয়া, জি ঠিক আছে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম আচ্ছা। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।